হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে, আশা করি শুনতে পাচ্ছ। এখন আমি স্ক্রিন শেয়ার করব। হ্যালো, হ্যালো, ক্লাস শুরু হয়েছে? তো আমাদের আজকের লেকচার হলো scoreboard scheme implements the instruction level parallelism. ফার্স্ট স্লাইড হলো কি আইডিয়া ফর ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম। এক নম্বর হলো অ্যালাউ ইনস্ট্রাকশনস বিহাইন্ড স্টল টু প্রসিড। যখন কোনো ইনস্ট্রাকশন স্টল হবে তখন তারপরের যে ইনস্ট্রাকশন গুলো আসবে সেটাকে প্রসিড করার সুযোগ থাকতে হবে। দেন enable out of order execution and completion. ইনস্ট্রাকশন কমপ্লিশন কে বলা হয় কমিট। ইনস্ট্রাকশন কমপ্লিশন হওয়ার অর্থ হলো রেজিস্টার গুলা রাইট হয়ে যাবে এবং ফ্ল্যাগ রেজিস্টার এবং অন্যান্য স্ট্যাটাস রেজিস্টার যেগুলো আছে সেই স্ট্যাটাস রেজিস্টার গুলা আপডেট করার নাম হলো কমিট। তা আউট অফ অর্ডার এক্সিকিউশন হবে এবং ইনস্ট্রাকশন কমপ্লিশন হবে, দ্যাট মিনস ইনস্ট্রাকশন উইল কমিট। এবং এটা এই ধরনের এক আইডিয়া প্রথম ইমপ্লিমেন্ট হয় সিডিসি 6600, এই ধরনের একটা আর্কিটেকচার, যেটা 1963 সালে প্রথম এইটা একটা মেইন ফ্রেম কম্পিউটারে ইমপ্লিমেন্ট করা হয় এবং ইট ইজ ম্যানুফ্যাকচার বাই কন্ট্রোল ডাটা কর্পোরেশন। এই এক্সাম্পলটা গত ক্লাসেও দিয়েছিলাম, তবু আবার একটু দেখাচ্ছি। দেখো এখানে 3টে ইনস্ট্রাকশন আছে। একটা হলো ডিপডি। ডিপডি হলো F0 হলো ডেস্টিনেশন রেজিস্টার, F2 হলো সোর্স রেজিস্টার, F4 হলো সোর্স রেজিস্টার। আর অপারেশনটা হলো ডিপডি মিনস ডিভিশন অন ডাবল টাইপ অপারেন্টস। আচ্ছা, তারপরে অ্যাড ডি একটা অপারেশন যার সোর্স রেজিস্টার F0, then F8 is the second source and F10 is the destination register. এখানে যে ডিপেন্ডেন্সি, এটাকে বলা হয় ডাটা ডিপেন্ডেন্সি। This is the source register of the second instruction. It is the destination of the first instruction. তাহলে এটাকে বলা হয় ডাটা ডিপেন্ডেন্সি। এখন থার্ড ইনস্ট্রাকশন হলো সাবডি। এখানে খুব বড় কোনো ডিপেন্ডেন্সি নাই, এক্সেপ্ট এই দুইটা রিড। এই যে অ্যাড ইনস্ট্রাকশনের মধ্যে F8 আছে, এটা রিড করবে, এবং সাবডির মধ্যে যে F8 আছে এইতে দুইটা প্যারালালি না হলেও একই ডাটা রিড করতে হবে, এইটুকুই শুধু ডিপেন্ডেন্সি। অর্থাৎ অ্যাড যে F8 কে রিড করবে, সাবডিরও F8 সেম ডাটা রিড করবে। অর্থাৎ F0 এবং F8 যখন রিড করতে পারবে তখন F8ও অ্যাকচুয়ালি রিড করতে পারার কথা। এখন এই অ্যাডটা শিওরলি স্টলস হবে বিকজ ডিপডি কমিট না হওয়া পর্যন্ত F0 তো রেডি হচ্ছে না, F0 ইজ আনঅ্যাভেলেবল। তাহলে কি হবে, add d surely stalls for F0 waiting that deepd commits. Deepd is a floating point operation and requires several cycle to be completed. Subd would stall without dynamic scheduling. এই যে সাবডি অর্থাৎ সাবট্রাকশন উইথ অন দি ডাবল অপারেন্টস, এই সাবডি কিন্তু শুধু F8 এবং এই F8 এবং F14 এই দুইটা অপারেন্ট হলেই কিন্তু সাবডি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা অপারেশন, বাট সাবডি উইল স্টল উইদাউট ডাইনামিক স্কেডিউলিং। এইটা কম্পাইলার দিয়ে এটা সলিউশন করা সম্ভব নয়, হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেড ডাইনামিক স্কেডিউলিং এর প্রয়োজন হবে, যেটা আমরা একটা দেখবো এখন সামনে। তাহলে এখানে ডিপেন্ডেন্সি আমরা জানি যে
একটা হলো ডাটা ডিপেন্ডেন্সি, যেটাকে ট্রু ডিপেন্ডেন্সি বলে। আর একটা হলো ডাটা ডিপেন্ডেন্সি মানে রিড আফটার রাইট। ট্রু ডাটা ডিপেন্ডেন্সি মানে এইটাকে বলা হয় রিড আফটার রাইট। এবং নেম ডিপেন্ডেন্স হলো রাইট আফটার রিড এন্ড রাইট আফটার রাইট, এইটাকে বলা হয় নেম ডিপেন্ডেন্সি। আর কন্ট্রোল ডিপেন্ডেন্সি, যেটা আমরা এর আগে বলেছি ইফ দেন এলস, এখানে সাধারণত কন্ট্রোল ফ্লো ইনস্ট্রাকশনস বা ব্রাঞ্চ ইনস্ট্রাকশনস এর ইনস্ট্রাকশন গুলা, যে ব্রাঞ্চের যে রেজাল্ট এটা কি ট্রু হবে না ফলস হবে, এটা জানা যায় এক্সিকিউশন ইউনিটের শেষে। এক্সিকিউশন ইউনিট কমপ্লিট হওয়ার পরে জানা যায় যে ইনস্ট্রাকশনটা কমপ্লিট হবে নাকি কমপ্লিট হবে না, এটাকে মানে এক্সিকিউট হবে কি হবে না, এটাকে বলে কন্ট্রোল ডিপেন্ডেন্সি। ডাটা ডিপেন্ডেন্সির ডেফিনিশন যদি দেই তাহলে ইনস্ট্রাকশন আই প্রডিউসেস এ রেজাল্ট দ্যাট মে বি ইউজড বাই ইনস্ট্রাকশন জে, মানে পরবর্তী ইনস্ট্রাকশন উইল ইউজ দ্যাট ডাটা, দ্যাট মিন্স রিড দ্যাট ডাটা which is produced by instruction I. Instruction J is a data dependent on instruction K and K is data dependent on instruction I. যদি দুইটা ইনস্ট্রাকশন না হয় তিনটা ইনস্ট্রাকশন হয়, দেখা যায় যে ফার্স্ট সেকেন্ড ইনস্ট্রাকশন প্রথম ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ডেন্ট আর থার্ড ইনস্ট্রাকশন সেকেন্ড ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ডেন্ট, এটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলে। এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলা হয় ডাটা ডিপেন্ডেন্সি। এই একটা এক্সাম্পল একটু দেখো। এক্সাম্পলটা হলো এই যে এখানে F0, এটা ডাটা ডিপেন্ডেন্সি। তারপরে যে আর আর এটা হলো রিড আফটার রিড, মানে এখানে দিস ইজ এ ওয়ান রিড এন্ড দিস ইজ অ্যানাদার রিড। তারপরে এটা হলো রাইট আফটার রিড আর এখানে হলো রাইট আফটার রাইট। এই যে আর সেকেন্ড এই যে এক্সাম্পলটা, অর্থাৎ ফার্স্ট তিনটে ইনস্ট্রাকশন যদি আমরা চিন্তা করি বা ওই জাতীয় একটা ইনস্ট্রাকশন, এটা এক্সাম্পল দিচ্ছি যে এটা হলো ডাটা ডিপেন্ডেন্সি আর এটা হলো নেম ডিপেন্ডেন্সি। অর্থাৎ F4 and F4, this is right after right, this is the first right and this is the second right. F4 টা হলো second right, this is called right after right, it is called name dependency. Name dependency বলা হয়, name dependency occurs when two or more instructions use the same register or memory location which is called name, but there is no flow of data between instructions associated with name. আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এই যে কম্পাইলার আমরা ইউজ করি সেখানে দুইটা ডায়াগ্রাম তৈরি হয়। একটা হলো ডাটা ফ্লো ডায়াগ্রাম, অর্থাৎ ডাটা কোথা থেকে কোথায় যায়। তোমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করো নিশ্চয়ই সেই ভেরিয়েবল গুলা কেউ না কেউ ইউজ করে, কে ইউজ করবে, কোথা থেকে এটা আগে কে রাইট করবে বা প্রডিউস করবে, তারপরে আরেকটা ইনস্ট্রাকশন সেটাকে ইউজ করবে। এই যে ডাটা ফ্লো অফ ডাটা, অথবা ডাটা আমরা অনেক সময় ফাংশনের মধ্যে যে ট্রান্সফার করে দেই সেই ট্রান্সফারটাও কিন্তু হয় ডাটা ফ্লো ডায়াগ্রাম। ডাটাটা কোথা থেকে কোথায় ফ্লো হচ্ছে, যখন তোমরা ফাংশনের মধ্যে কোনো কিছু প্যারামিটার পাস করো তখন সেটাকে কিন্তু ডাটা ফ্লো বলে। ডাটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, একটা অ্যারেতে চলে যাচ্ছে অথবা কোনো ফাইলে চলে যাচ্ছে, এগুলাকে বলা হয় ডাটা ফ্লো। এবং এই name dependency occurs when two or more instructions use the same register or memory location called a name, but there is no flow of data between instructions associated with that name. Two types of name dependence, যেটা বলছিলাম রাইট আফটার রিড, প্রথমে রিড পরে রাইট, এটাকে বলা হয় নেম ডিপেন্ডেন্সি। এবং এটা এক ধরনের নেম ডিপেন্ডেন্সি, এটাকে বলা হয় অ্যান্টি ডিপেন্ডেন্স, এবং এটাকে বলা হয় রাইট আফটার রিড অপারেশনস। আরেকটা হলো রাইট আফটার রাইট, এটাকে আউটপুট ডিপেন্ডেন্স বলে, এটা হলো রাইট আফটার রাইট। ফার্স্ট রাইট, এর আগের যে এক্সাম্পলে দেখাইলাম রাইট আফটার রাইট এবং রাইট আফটার রিড, এই দুটো হলো নেম ডিপেন্ডেন্স। স্কোরবোর্ড স্কিম, যেটা আমরা বলতেছি যে ডাইনামিক স্কেডিউলিং লাগবে কিছু এই ধরনের সলিউশনের জন্য,
কিছু স্কেডিউলিং লাগবে। আমরা যদি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এই যে এখানে যে এক্সাম্পলটা দিছিলাম, আমরা চাচ্ছি যে সাবডি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটা ইনস্ট্রাকশন, অনলি ডিপেন্ডেন্সি যে এই F8 আর F8 টা সেম হবে, এইটুক ডিপেন্ডেন্সি ছাড়া বাকি সাবডি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। F14, F12, F8 এটা কিন্তু খুব সিম্পলি ডিপেন্ডেন্ট, কিন্তু এই সাবডি কিন্তু এক্সিকিউট করা সম্ভব নয় উইদাউট ডাইনামিক স্কেডিউলিং। সেই ডাইনামিক স্কেডিউলিংটা কি সেটা আমরা এখন একটু দেখব। ডাইনামিক স্কেডিউলিং এর জন্য একটা স্কোরবোর্ড স্কিম নামে একটা স্কিম আছে, যার মোটামুটি 4টা স্টেজ। একটা তো ইনস্ট্রাকশন ডিকোড স্টেজ বা আইডি স্টেজ যে বলি আমরা এটাকে, আইডি স্টেজ, ইনস্ট্রাকশন ডিকোড স্টেজ। দেন আইডি স্টেজ স্প্লিটেড ইনটু টু পার্টস। একটা হলো ইনস্ট্রাকশন ইস্যু স্টেজ। ইনস্ট্রাকশন ইস্যু স্টেজে দুইটা কাজ হয়, একটা হলো ডিকোডিং এর কাজ হয়, ইনস্ট্রাকশন ডিকোড যে কাজ সেটা হয়, এবং চেক স্ট্রাকচারাল হ্যাজার্ড। স্ট্রাকচারাল হ্যাজার্ড কাকে বলে? যদি টু অর মোর ইনস্ট্রাকশন ইউজ দ্য সেম রিসোর্স তখন বলা হয় স্ট্রাকচারাল হ্যাজার্ড। আর সেকেন্ড হলো রিড অপারেন্ট স্টেজ, এটা আইডি স্টেজেরই একটা পার্ট। সেটা হলো ওই যে সোর্স অপারেন্টস গুলা যে রিড হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় রিড অপারেন্ট স্টেজ। ওয়েট আনটিল নো ডাটা হ্যাজার্ড, যদি ডাটা হ্যাজার্ড না হওয়া পর্যন্ত স্টল হয়ে থাকে, রিড করতে পারে না। ডাটা হ্যাজার্ড যদি রিজলভ হয়ে যায় তখন ইট উইল কন্টিনিউ আফটার রিডিং দ্য অপারেন্টস। Actual execution stage, scoreboard allow instructions without dependencies to execute out of order. যেটা আউট অফ অর্ডার বলছিলাম, যে ওই যে সাবডিটা ছিল পরের ইনস্ট্রাকশন কিন্তু সেটাকে আগে এক্সিকিউট করতে দেওয়া, এটাকে বলা হয় আউট অফ অর্ডার এক্সিকিউশন। আর হইল রাইট রেজাল্ট স্টেজ, যখন এক্সিকিউশন স্টেজ কমপ্লিট হয়ে যায় তখন সেই রেজাল্টটাকে রাইট করতে হয়, এবং রাইট রেজাল্টের সময় আরেকটা কাজ হয়, যদি ফ্ল্যাগ রেজিস্টার বা স্ট্যাটাস রেজিস্টারটাও আপডেট হয়ে যায়, এটাকে বলা হয় রাইট রেজাল্ট স্টেজ বা কমিটি স্টেজও বলা হয়। রাইট রেজাল্টকে কমিটি স্টেজও বলা হয়। স্কোরবোর্ড স্কিমের একটা ইমপ্লিকেশন হলো আউট অফ অর্ডার কমপ্লিশন হতে হবে, তার মানে রাইট আফটার রিড এবং রাইট আফটার রাইট হ্যাজার্ড শুড বি রিজলভ, এবং দ্যাট ক্যান বি রিজলভ বাই টু ওয়েজ। একটা হলো কিউ বোথ দ্য অপারেশনস এন্ড কপিজ অফ ইটস অপারেন্টস। অনেক ক্ষেত্রে এই রিড অপারেন্টস যেহেতু রিড, এটাকে আমরা যদি রিরাইট করে অন্য কোনো রেজিস্টারের নাম দিয়ে দিই তাহলে কিন্তু এই রিড আফটার রাইট প্রবলেমটা অনেক সময় থাকে না। রিড অপারেশনস এর যে প্রবলেমটা এটা থাকে না, এই জন্য কি করব, কিউ বোথ দ্য অপারেশনস এন্ড কপিজ দেয়ার অপারেন্টস। যত অপারেন্টস আছে সেগুলাকে আমরা কপি করে ফেলবো। রিড রেজিস্টার অনলি ডিউরিং রেজিস্টার অফ রিড অপারেন্ট স্টেজ, অর্থাৎ আইডি স্টেজে যে রিড অপারেন্টস আছে ওইখানেই শুধুমাত্র রিড অপারেশনটা হবে, অন্য কোনো সময় রিড অপারেশন হবে না। এটা হলো রিজলভ দি রাইট আফটার রিড এবং রাইট আফটার রাইট হ্যাজার্ড ক্যান বি রিজলভ বাই দি কিউইং দ্য বোথ অপারেশনস এন্ড কপিজ দ্য অপারেন্টস, and read register is allowed only during the read operand stage। তার মানে ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে এই রিড অপারেশনটা হয়ে থাকে। নেক্সট হলো ফর রাইট আফটার রাইট মেশিন স্টলস রাইটিং রেজাল্ট আনটিল প্রিভিয়াস ইনস্ট্রাকশন কমপ্লিট। আগে যদি কোনো রাইট অপারেশন থেকে থাকে তো সেটাকে আগে হতে হবে, এবং পরের যে রাইট অপারেশনটা আমরা বলছিলাম যে দুইটা রাইট যদি হয় তাহলে সেই দুইটা রাইট প্রথমটা আগে হতে হবে, কিউ তৈরি হবে, কাজে কিউ মানে আগেরটা আগে হবে, পরেরটা পরে তৈরি হবে, পরেরটা পরে এক্সিকিউট হবে। এটাকে বলা হয় ফর রাইট আফটার রাইট দ্য মেশিন স্টলস writing the result until the previous instruction completes writing। মাল্টিপল এক্সিকিউশন ইউনিটস, যদি ওই যে স্ট্রাকচারাল হ্যাজার্ড যে হয়, যদি একটা মাত্র এলইউ থাকে, তারপরে ডাটা মেমোরি যদি একটাই থেকে থাকে, তো সেখানে রিড রাইট আছে, স্টোর এবং লোডের একটা প্রবলেম আছে, মেমোরি ক্যালকুলেশন আছে, তারপরে ইন্টিজারের মধ্যে যেমন অ্যাডিশন আছে, সাবট্রাকশন আছে। সাধারণত অ্যাডার সার্কিট দিয়ে ইয়ে করা যায়, অ্যাডিশনও করা যায়, কিন্তু আমরা যদি দুইটা অ্যাডার সার্কিট ইউজ করি, প্রথমটা হলো অ্যাডিশনের জন্য, দ্বিতীয়টা হলো সাবট্রাকশনের জন্য, তাহলে দুইটা অ্যাডিশন ইউনিট হলো, অথবা দুইটাই অ্যাডার সার্কিট থাকবে, কোনোটা
সাবট্রাক্ট করবে কোনোটা, তখন মাল্টিপল এক্সিকিউশন ইউনিট থাকতে হবে, দুইটা এলইউ, দুইটা অ্যাডার সার্কিট, দুইটা ফ্লোটিং পয়েন্ট ইউনিট। এটাও একটা সলিউশন। আরেকটা স্কোরবোর্ড কিপ ট্র্যাকস অফ ডিপেন্ডেন্সিস। এই যে ডিপেন্ডেন্সি গুলো হয় এটা কিভাবে রেকর্ড রাখবো, সে তার জন্য যদি আমরা একটা চার্ট তৈরি করি কে কার উপর ডিপেন্ডেন্ট, সেই চার্টটাই হলো স্কোরবোর্ড স্কিম। এইটারই একটা অ্যালগরিদমিক এবং হার্ডওয়্যার বেসড অ্যালগরিদম হলো স্কোরবোর্ড স্কিম। Fourth stage of scoreboard control, actually issue stage. Issue stage হলো decode instructions and check for structural hazards. If a functional unit for the instruction is free, যদি functional unit free থাকে এবং no other active instruction has the same destination register, right after write যদি না থাকে, the scoreboard issue the instruction to the functional unit and updates in the internal data structure. তাহলে প্রথমে ডিকোড করবে এবং তাকে এক্সিকিউশনে পাঠাই দিবে। If a structural hazard or a write after write hazard exists, the instruction issue stalls and no further instruction will issue until the hazards are resolved. কোনো হ্যাজার্ড যদি তৈরি হয় তাহলে, স্ট্রাকচারাল হ্যাজার্ড যদি তৈরি হয়, রাইট আফটার রাইট অথবা কোনো স্ট্রাকচারাল হ্যাজার্ড যদি হয় তাহলে স্টল হবে। এটা হলো ইস্যু স্টেজ। রিড অপারেন্ট স্টেজে হলো ওয়েট আনটিল নো ডাটা হ্যাজার্ড। যদি ডাটা হ্যাজার্ড হয়ে থাকে তাহলে তো স্টল হবে, আদারওয়াইজ ওয়েট করবে। রিড অপারেন্টস এর সময় যদি কোনো হ্যাজার্ড থাকে তাহলে স্টল হবে, আর কোনো যদি ডাটা হ্যাজার্ড না থাকে দেন রিড দ্য অপারেন্টসটা রিড করবে। A source operand is available if no earlier issued active instruction will write it. কোনো আগের কোনো ইনস্ট্রাকশন যদি সেটাকে রাইট করতে থাকে তাহলে তো রিড করতে দিবে না। তাছাড়া যদি এরকম কেস না থাকে তাহলে রিড হবে। এবং ফাংশনাল ইউনিট ইজ রাইটিং ইটস রেজাল্ট, যদি রাইট ব্যাক অপারেশন থাকে তাহলে সেখানে রিড অপারেশনটা হবে না। তাছাড়া যাতে সোর্স অপারেন্টটা অ্যাভেলেবল ধরে আমরা আগে যেমন সাবডিটা শুধু রিড অপারেশনটা হয়ে গেলেই আমরা ইনস্ট্রাকশনটা রিড করতে পারবো। When the source operands are available, the scoreboard tells the functional unit to proceed to read the operands from the registers and begin execution. এই হলো read operand stage. Then read after write. Read after write hazards are resolved dynamically. যে ডাইনামিক scheduling এর কথা যে বলছিলাম সেইটা রিজলভ করা হয় read operand stage-এ। An instruction may be sent to execution out of order. যখনই রিডটা কমপ্লিট হবে তো ইনস্ট্রাকশনটাও কমপ্লিট হবে, এটা ধরে নেওয়া হয় যদি রাইট আফটার রাইট হ্যাজার্ড না থাকে বা রাইট আফটার রিড অপারেশন না থাকে তাহলে সেটা আমরা এক্সিকিউশন ইউনিটে পাঠিয়ে দেব। এক্সিকিউশন স্টেজ হলো অপারেট অন অপারেন্টস। The functional unit begins execution upon receiving operands. When the result is ready, it notifies the scoreboard that it has completed the execution. যখন অপারেন্ডস রেডি হবে তখন ওইটা এক্সিকিউশনে যাবে। ফাংশন ইউনিট বিগিনস এক্সিকিউশন আপন রিসিভিং দ্য অপারেন্ডস। The operands is ready, so it will operate. When the result is ready, it notifies the scoreboard. এটা রাইট ব্যাকের আগেই স্কোরবোর্ডে পাঠিয়ে দিবে যাতে যার যার ওই অপারেন্টটা দরকার তারা যাতে এটা এক্সিকিউট করতে পারে, তাদের ডাটা যাতে রেডি থাকে, অপারেন্টসটা রেডি থাকে, তাহলে যখনই স্কোরবোর্ডে পেয়ে যাবে সাথে সাথে ওইটা এক্সিকিউশন হয়ে যাবে। এটাকে বলে আউট অফ অর্ডার এক্সিকিউশন। ফাংশনাল ইউনিট যখন এক্সিকিউশন স্টেজ, যে সমস্ত ফাংশনাল ইউনিট গুলো থাকবে তার একটা বৈশিষ্ট্য হলো একটা ল্যাটেন্সি থাকবে। তার মানে দি ইফেক্টিভ টাইম ইউজ টু কমপ্লিট ওয়ান অপারেশন, একটা অ্যাডিশন অপারেশন অথবা একটা মাল্টিপ্লিকেশন অপারেশনটা কমপ্লিট হতে যে সময় লাগবে তাকে বলা হয় ল্যাটেন্সি। আর ইনিশিয়েশন ইন্টারভাল, দুইটা সিকোয়েন্সিয়াল সিমিলার টাইপ অফ ইনস্ট্রাকশন যদি আমরা নেই তাহলে দুইটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হইতে যে সময় লাগবে বা নেক্সট ইনস্ট্রাকশনটা ফাংশন ইউনিটে দ্বারা যদি আমরা এক্সিকিউট করতে চাই তাহলে যে সময় একটা সময় লাগবে, টাইম ইন্টারভাল লাগে, তাকে বলা হয় ইনিশিয়েশন ইন্টারভাল। The number of cycles that must elapse between issuing two operations on the same functional unit. Right result stage হলো যে finish the execution, I mean execution is finished.
Once the scoreboard is aware that the unit has completed execution, the scoreboard checks right after read hazard. ওই যে বলছিলাম right after read hazard যদি না থাকে তাহলে তো ওয়েট করতে হবে। যদি রাইট আফটার রিড হ্যাজার্ড থাকে তাহলে তো রাইট করতে পারবে না। ইফ নান, যদি সেই ধরনের কোনো হ্যাজার্ড না থাকে তাহলে ইট রাইটস দ্য রেজাল্ট। ইফ রাইট আফটার রিড দেন রাইট রেজাল্ট ইজ স্টলড। যতক্ষণ পর্যন্ত রিডটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত রাইটটা কমপ্লিট হবে না, দেন দি রাইট রেজাল্ট ইজ স্টলড হয়ে যাবে। এইভাবে রাইট রেজাল্টটাকেও ডাইনামিক্যালি এক্সিকিউট করা যায়। এই এক্সাম্পলটা আবার নিয়ে আসলাম, রাইট আফটার রিড এক্সাম্পল। এখানে দেখো এই যে F0 it is true data hazard, so এটা স্টল হতেই হবে। আর এই যে F8 এখানে হলো রাইট আফটার রিড, আর এটা হলো রিড আফটার রিড, আবার এটা হলো রাইট আফটার রিড। এই যে ইনস্ট্রাকশন, এটা কিন্তু কিছুটা সলভ করা যায় যদি আমরা এটাকে F9 করে দেই, রিনেম করে দেই, তাহলে কিন্তু কিছুটা সলভ হয়ে গেল যে এখানে কোনো প্রবলেম নাই। এই যে F9 শুধু F8 একটা মাত্র রাইট অপারেশন থাকবে, তাহলে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। এটা কিন্তু সিম্পলি out of order execution করার সময় in this case the scoreboard would stall the sub D in the right way stage that add D reads F0 and F8। এই যে এখানে F8 টা জন্য এটা ওয়েট করবে, সেটা বলা হচ্ছে যে F8 টা রিড করবে, কিন্তু যদি এই রিনেম না করি তাহলে অবশ্যই সাব ডিটা স্টল হবে, সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। স্কোরবোর্ড স্ট্রিমের ডাটা স্ট্রাকচারটা একটু দেখো, যে আমরা যে এক্সাম্পলটা দিব সেখানে এই স্ট্যাটাস গুলো থাকবে। ইনস্ট্রাকশনের স্ট্যাটাস, ইনস্ট্রাকশনটা কোন অবস্থায় আছে, এটা কি পেজ স্টেজে নাকি ডিকোড স্টেজে না রিড অপারেন্ট স্টেজে নাকি রাইটিং ব্যাক স্টেজে না এক্সিকিউশন স্টেজে। ফাংশন স্টেজে কিছু ডাটা স্ট্রাকচার আছে। একটা হলো বিজি, ইন্ডিকেটস দ্য ওয়েদার দ্য ইউনিট ইজ বিজি। ফাংশন ইউনিট বিজি কিনা সেটা দেখাবে হলো বিজি স্ট্যাটাসে। অপারেশন OP, the operation to perform, that mean addition, subtraction, multiplication, এইটা হলো OP। FI is the destination register and FJ FK হলো to source register number। রেজিস্টারের নাম্বার বুঝো তো, রেজিস্টার নাম্বার 1 2 3 বা S0 S1 এই রেজিস্টার নাম্বার। and QJ and QK function units producing the source register। আর RJ RK, this is a flags indicating that FJ FK are ready। এই যে সোর্স রেজিস্টার দুইটা রেডি কিনা সেইটা এই RJ RK দুইটা ফ্ল্যাগস এটা দেয়া সেটা প্রুফ করবে যে এই সোর্স রেজিস্টার দুইটা রেডি হইলেই সাথে সাথে এক্সিকিউশনে চলে যাবে, এটা দেখার জন্য। রেজিস্টার রেজাল্ট স্ট্যাটাস ইন্ডিকেটস হুইচ ফাংশন ইউনিট উইল রাইট ইচ রেজিস্টার ব্ল্যাঙ্ক ইফ নো পেন্ডিং ইনস্ট্রাকশন টু রাইট দ্যাট রেজিস্টার। যদি রাইট রেজাল্টের স্ট্যাটাস নামে একটা স্ট্যাটাস থাকবে, যদি রেজিস্টার রাইট করে ফেলে তাহলে তো কমপ্লিট হয়ে গেল। আর যদি কোনো ধরনের ইন্ডিকেটস হুইচ ফাংশন ইউনিট উইল রাইট ইচ রেজিস্টার, আর যদি কোনো এই যে ধরনের কোনো ইনস্ট্রাকশন না থাকে, রাইট রেজাল্ট পেন্ডিং না থাকে, তাহলে ইট উইল বি ব্ল্যাঙ্ক হবে, এখানে কোনো রেজিস্টারে কোনো স্ট্যাটাস থাকবে না। আমরা একটা এক্সাম্পল দেব, সেই এক্সাম্পলের অ্যাজাম্পশন গুলা হলো যে লোড স্টোর ইউনিট, লোড স্টোর ইউনিটের হলো অ্যাড্রেস ক্যালকুলেশন ইউনিট থাকবে। লোড স্টোরে তো অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হয়, এটা হলো একটা মাত্র লোড স্টোর ইউনিট, আর যার ল্যাটেন্সি হলো 1 সাইকেল। অর্থাৎ ওই লোড স্টোর যখন এক্সিকিউশন হবে তখন একটা সাইকেল সময় লাগবে, প্রত্যেকটা স্টেপ একটা করে সাইকেল লাগবে। আর ALU ইন্টিজার ইউনিট, এটা হলো এক্সিকিউশন সাইকেল, ল্যাটেন্সি হলো 2 সাইকেল, এটা আমরা ধরে নিচ্ছি। ফ্লোটিং পয়েন্ট মাল্টি মানে মাল্টিপল অন ডাবল টাইপ ডাটা, তাহলে এটার এক্সিকিউশন ল্যাটেন্সি হলো 10 সাইকেলস, 10 সাইকেল লাগে একটা মাল্টিপ্লিকেশন কমপ্লিট করতে। আর ফ্লোটিং পয়েন্ট ডিপ ডি মানে ডিভিশন অন ডাবল টাইপ ডাটা, এটার এক্সিকিউশন ল্যাটেন্সি হলো 40 সাইকেল। আমরা এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল হলো প্রথমটা একটা লোড, দ্বিতীয়টা একটা লোড, তৃতীয়টা হলো মাল্টি মানে মাল্টিপ্লিকেশন অপারেশন, চতুর্থটা হলো সাব ডি মানে সাবট্রাকশন অপারেশন, তারপর আরেকটা হলো ডিপ ডি মিনস সাবট্রাকশন,
এবং লাস্টেরটা হলো অ্যাড অপারেশন, অ্যাড ডি। আর এটা হলো যে জে কে ইনস্ট্রাকশন, তো হলো এটা জে কে এন্ড ইস্যু অপারেশন কমপ্লিট দ্য রেজাল্ট ইত্যাদি। এটা দেখো আমরা এক্সাম্পলটা দিচ্ছি আস্তে আস্তে। এই হলো আমাদের সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইনস্ট্রাকশন। এই একটা দুইটা তিনটা ইনস্ট্রাকশন, চারটা ইনস্ট্রাকশন, পাঁচটা ছয়টা ইনস্ট্রাকশন। স্কোরবোর্ড সাইকেল, স্কোরবোর্ডে হলো প্রথম সাইকেল যখন শুরু হলো তখন এই লোড অপারেশনটা এইটা ইস্যু হবে। এখন দ্বিতীয় সাইকেলে হওয়ার কথা ছিল, এই লোডটি ইস্যু করার কথা ছিল, কিন্তু ইস্যু করতে পারবে না। কেন পারবে না? যেহেতু আমাদের লোড স্টোর ইউনিট হলো একটা। এই যে লোড অপারেশনটা বিজি, ইন্টিজার ইউনিটটা বিজি। লোড অপারেশন করতে গেলে যেহেতু অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হয়, এই জন্য এটা ইন্টিজার অপারেশন, এই জন্য এটা বিজি থাকবে লোড অপারেশন। এফ আই হইলো F6 ডেস্টিনেশন রেজিস্টার, এফ কে হইলো R2 মানে সোর্স রেজিস্টার হইলো R2। আর আর কে রেডি কিনা? হ্যাঁ, আর কে রেডি আছে, এই জন্য এটা এক্সিকিউট হবে। থার্ড সাইকেলে এক্সিকিউশন কমপ্লিট, ফোর্থ সাইকেলে রাইট রেজাল্ট হবে, কিন্তু কোন পরবর্তী কোন ইনস্ট্রাকশন কিন্তু আরই হচ্ছে না, ইস্যু হচ্ছে না। আমাদের কথা ছিল যে আমরা মাল্টিপল ইনস্ট্রাকশন প্যারালাল এক্সিকিউট করি। ইস্যু স্টলস ডিউ টু সিঙ্গেল লোড স্টোর ইউনিট, সিঙ্গেল অ্যাড্রেস ক্যালকুলেশন ইউনিট থাকার কারণে পরবর্তী লোড ইউনিটটাও স্টল হয়ে যাবে। ফিফথ সাইকেলে সেকেন্ড লোডটা ইস্যু হবে। দেন সিক্স সাইকেলে যেহেতু এই যে F2টা হইলো কি রিড আফটার রাইট, মানে ট্রু ডাটা ডিপেন্ডেন্সি, এইটা রাইট না করা পর্যন্ত এটা রিড করতে পারবে না। তাহলে সিক্স সাইকেলে হলো মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশনটা ইস্যু হবে কিন্তু প্রসিড করতে পারবে না, রিড অপারেশন। তারপর সাবডি সেভেন সাইকেলে লোডটা হলো এক্সিকিউশন স্টেজে যাবে আর সাবডিটা ইস্যু হবে। দেন এইট সাইকেলে ডিপ ডি ইস্যু হবে কিন্তু প্রসিড করতে পারছে না বিকজ অফ সাম ট্রু ডাটা ডিপেন্ডেন্সি। এখানে ডিপেন্ডেন্সি আছে, এখানে ডিপেন্ডেন্সি আছে, এই যে এখানে ডিপেন্ডেন্সি আছে। আবার এই যে F8 আবার এখানে একটা ডিপেন্ডেন্সি আছে, আবার এই F0 এখানে একটা F0 আছে, এই ধরনের ডিপেন্ডেন্সি আছে। ডিপ ডি ইজ ইস্যুড বাট দেয়ার ইজ অ্যানাদার রিড আফটার রাইট হ্যাজার্ড ফর F0। যে F0 কারণে, এই F0 কারণে কিন্তু আমরা এগোতে পারছি না, রিড করতে পারছি না। এই যে অষ্টম সাইকেলে ডিপ ডিটা ইস্যু হবে এবং লোড সেকেন্ড লোডটা রাইট ব্যাক হবে। রাইট ব্যাক হবে মানে এই F2টা রাইট হয়ে যাবে। যখনই F2 রাইট হবে তখন মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশনটা রিড অপারেশন স্টেজে চলে যাবে। অষ্টম সাইকেলে মানে নবম সাইকেলে এসে রিড অপারেশনটা কমপ্লিট হবে। মাল্টিপ্লিকেশনের যে রিড অপারেশন, তার মানে এটা রিড করে ফেললো আর F4 তো রেডি আছে, কাজে সে প্রসিড করবে। মাল্টি এন্ড সাবডি রিড অপারেশনস এটা প্যারালাল, এই যে এইটা এবং এই যে সাবডি এর F2 এটা কিন্তু প্যারালালি রিড করা সম্ভব। এই যে এই দুইটা প্যারালালি রিড করবে। নাইন সাইকেলে মাল্টি এবং সাবডি এটা রিড করবে। দেন 10 সাইকেলে সাবডি যেহেতু ইন্টিজার ইউনিট, এটা এলইউ তে 2 সাইকেল লাগে আমরা অ্যাজাম্পশন করছিলাম, তো এক্সিকিউশন কমপ্লিট হবে 11 সাইকেলে, মানে 10 সাইকেলে কোনো কাজ নয়, এটা ল্যাটেন্সি। 11তম সাইকেল, 12তম সাইকেলে সাবডি কিন্তু কমপ্লিট হয়ে গেল, অথচ তখনও মাল্টিপ্লিকেশন অপারেশনটা কমপ্লিট হয়নি, যেহেতু মাল্টিপ্লিকেশন অপারেশনটা করতে আমাদের 10 সাইকেল সময় লাগবে। তার মানে 19তম সাইকেলে গিয়ে মাল্টিটা কমপ্লিট হবে, আমরা সেটা দেখি 19তম সাইকেল পর্যন্ত। দেন 13তম সাইকেলে এই অ্যাডিশন ইনস্ট্রাকশনটা ইস্যু হবে 13তম সাইকেলে, কিন্তু সে প্রসিড করতে পারছে না যেহেতু F8 13তম সাইকেলে এসে সে রিড করতে পারবে। হ্যাঁ, 13তম সাইকেলে রিড করতে পারবে। এই যে অ্যাড ডি যেহেতু F8 এটা রাইড অপারেশন হয়ে গেছে, তাহলে
অ্যাডিশন ইনস্ট্রাকশনটা F8 এবং F2 তো রেডি, যেহেতু F2 এইখানে শুধুমাত্র রাইট অপারেশন, কাজেই অ্যাড অপারেশনটা এই যে 14তম সাইকেলে রিড স্টেজে চলে যাবে। 15 সাইকেলে অ্যাড ক্যান এক্সিকিউট নো অপারেন্ডস, এই যে অ্যাডিশন অপারেশনটা এক্সিকিউট করতে পারছে না, কারণ হলো কি এই যে F6 আছে এখানে, এই যে এখানে একটা ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে, এখানে একটা ডিপেন্ডেন্সি আছে সেই জন্য। আর এই যে F2 টা এখনো মাল্টিপ্লিকেশন এখনো রিড অপারেন্ড স্টেজে আছে, এন্ড এক্সিকিউশন স্টেজে আছে। দেন আমরা অ্যাড ডি ক্যান এক্সিকিউশন অপারেন্ডস, যেহেতু অ্যাড ডিটা এখন সে F8 ইজ রেডি, F2 ইজ রেডি, সো এক্সিকিউট করবে। দেন 16 সাইকেলে অ্যাড ডিটা কমপ্লিট হয়ে যাবে। 17 সাইকেলে রাইট রেজাল্ট যখন এই যে F6 রাইট করতে যাবে, তখন কিন্তু একটা রাইট আফটার রিড ডিপেন্ডেন্সি, এখানে হলো রিড আর এখানে হলো রাইট, রাইট আফটার রিড, দিস ইজ দ্য রিড এন্ড দিস ইজ দ্য রাইট। তাহলে কি হবে, রাইট রেজাল্ট অফ অ্যাড ডি, সো এটা করতে পারবে না, দেয়ার ইজ আ রাইট আফটার রিড হ্যাজার্ড ফর F6, এই F6 এর কারণে একটা রাইট আফটার রিড হ্যাজার্ড হবে, সো স্টল ইজ ইস্যুড, এখানে স্টল হয়ে যাবে, এই অ্যাড ডি কে রাইট ব্যাক করতে দিবে না। তাহলে 18তম সাইকেলে স্টল অবস্থায় আছে। 19তম সাইকেলে যেহেতু বলছি যে মাল্টিপ্লিকেশনে 10 সাইকেল লাগে কমপ্লিট করতে, 19তম সাইকেলে মাল্টিপ্লিকেশন অপারেশনটা কমপ্লিট হবে। কমপ্লিট হলে দেন আমরা দেখি কি হয়। 20তম সাইকেলে মাল্টিটা কমপ্লিট হলো, কমপ্লিট হলো মানে কি F0 ইজ রাইট ব্যাক, F0 ইজ রাইট ব্যাক, F0 টা রাইট ব্যাক হয়ে যাবে 20তম সাইকেলে। তো 20তম সাইকেলে F0 রাইট ব্যাক হলো, রাইট ব্যাক হয়ে যাওয়ার পরে 21তম সাইকেলে দেখো, এখন 21তম সাইকেলে তোমার এই যে F0 যেহেতু রাইট হয়ে গেল, তখন আমরা প্রসিড করতে পারবো 21তম সাইকেলে যে এটা রিড অপারেশনটা কমপ্লিট হবে, ডিপটির রিড অপারেশনটা এই সময় কমপ্লিট হবে, যেহেতু F0 রাইট হয়ে গেছে এবং F6 টাও রেডি অবস্থায় আছে। F6 তো শুধুমাত্র এখানে রিড অপারেশন এটা তো হয়েই গেছে। তখন 22তম সাইকেলে যেহেতু এটা এই যে এটা রাইট করতে আর কোনো সমস্যা নাই, যেহেতু ডিপ ডিটা রাইট রিড অপারেন্ট স্টেজ কমপ্লিট করে ফেলছে, F6 এন্ড F6 সরি এই F6 টা রিড করে ফেলছে, কাজেই এই অ্যাড এর F6 টাকে আমরা রাইট ব্যাক করতে দেব, সো 22তম সাইকেলে গিয়ে F6 টা রাইট হয়ে যাবে। এখন এই 21 থেকে 40 সাইকেল লাগবে হলো ডিপ অপারেশন করতে, তার মানে 61তম সাইকেলে যে ডিপ অপারেশনটা কমপ্লিট হবে, দ্যাট এন্ড দেন 62তম সাইকেল 62th সাইকেলটা হবে যে আমাদের এই ডিভিশন অপারেশনটাও কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের এক্সিকিউশনটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আমি এটাকে আবার একটু রিপিট করছি এক্সাম্পলটা। আমাদের অ্যাজাম্পশনটা হলো লোড স্টোর ইউনিট এটা একটু ইরেজ করে আবার করি। পয়েন্টারটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, লোড স্টোর ইউনিট হলো এর হলো একটা মাত্র লোড স্টোর ইউনিট এন্ড ইন্টিজার ইউনিট। ইন্টিজার ইউনিট মিন্স লোড স্টোর করতে গেলে যে আমাদের যে অ্যাড্রেস ক্যালকুলেশন লাগবে সেটা হলো একটা, এবং এটা ল্যাটেন্সি হলো 1 সাইকেল। এলইউ ইন্টিজার ইউনিট হলো এক্সিকিউশন সাইকেল, এক্সিকিউশন ল্যাটেন্সি হলো 2 সাইকেল। দেন ফ্লোটিং পয়েন্ট এন্ড মাল্টিপ্লিকেশন, এটা হলো এক্সিকিউশন ল্যাটেন্সি হলো 10 সাইকেল। ফ্লোটিং পয়েন্ট ডিপডি হলো এক্সিকিউশন ল্যাটেন্সি 40 সাইকেলস। এই হলো মোটামুটি আমাদের অ্যাজাম্পশনস। যে ইনস্ট্রাকশন গুলো ছিল প্রথমে হলো লোড অপারেশন, দেন হইলো আরেকটা লোড অপারেশন, তারপর মাল্টিপ্লিকেশন অপারেশন, দেন সাব অপারেশন, ডিপ অপারেশন, দেন অ্যাড অপারেশন। আর এগুলো হলো স্ট্যাটাস এবং বিভিন্ন ফাংশনাল ইউনিট স্ট্যাটাস, রেজিস্টার, রেজাল্ট স্ট্যাটাস,
এবং ওই যে কয়েকটা ভেরিয়েবল বলছিলাম। আচ্ছা, আমরা একটু স্টপ করছি।